বৈচিত্র্য বৈচিত্র্যে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনাদের পড়ে শোনাবো একটা নতুন বই, আওয়ার আমেরিকা অ্যান্ড দেয়ার্স। বইটি লিখেছেন আর্নেস্তো চে গেভারা। বাংলায় এটার শিরোনাম দেয়া হয়েছে আমেরিকা ওদের আর আমাদের। অনুবাদ করেছেন অনির্বাণ বিশ্বাস। শুরুতেই বইটির ভূমিকা, যেটা পড়লে আপনারা জানতে পারবেন বইটা আসলে কি সম্পর্কে লিখেছিলেন। চে গেভারা চর্চা কেন্দ্র, অর্থাৎ চে গেভারা স্টাডিজ সেন্টার, ২০০১ সনের আগস্ট মাসে হাভানায় এক আলোচনা চক্রে অনুষ্ঠিত হবার পর ওশান প্রেস ১৯৬১ সনের পান্টা দেল এস্তে সম্মেলনের ঘটনাপুঞ্জিকে প্রকাশ করার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের পেছনের প্রধান উদ্দেশ্য ছিল ৪০ বছর আগে কিউবার প্রতিনিধি দলের, বিশেষ করে আর্নেস্তো চে গেভারার কণ্ঠে উচ্চারিত অবস্থানগুলির প্রাসঙ্গিকতা ও সময়োপযোগিতাকে ভাবনার মধ্যে নিয়ে আসা। ১৯৬১ সনের আগস্ট মাসে উরুগুয়ের পান্টা দেল এস্তের যে আন্তঃ-আমেরিকান অর্থনৈতিক ও সামাজিক পরিষদের বৈঠক হয়েছিল, অর্থাৎ CIES এর যে বৈঠক হয়েছিল, তা আহূত হয়েছিল ১৯৬১ সনের ১৩ মার্চ মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ঘোষিত উদ্যোগের বিষয়ে আলোচনা করার জন্য। এই উদ্যোগটি প্রগতির জন্য মৈত্রী, অর্থাৎ অ্যালায়েন্স ফর প্রোগ্রেস নামে পরিচিত হয়। পান্টা দেল এস্তে সম্মেলনে অংশগ্রহণকারীরা এই মৈত্রীর ১০টি মূলধারা বা পয়েন্ট ঘোষণা করেন। এগুলির উদ্দেশ্য ছিল ল্যাটিন আমেরিকার দেশগুলিকে উন্নয়ন ও প্রগতির জন্য অর্থের যোগান দেওয়া। সে সময়ের পক্ষে কিছুটা অস্বাভাবিক ধরনের বাগাড়ম্বরের সঙ্গে মৈত্রীর উদ্যোক্তারা দাবি করেছিলেন যে এইসব ধারাগুলির ভিত্তি হচ্ছে ল্যাটিন আমেরিকাকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ অঞ্চলে পরিণত করার জন্য বলিভারের আকাঙ্ক্ষা। অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের গোলার্ধমুখী পলিসির সঙ্গে পরিচিত সকলের কাছেই এটা পরিষ্কার ছিল যে পান্টা দেল সম্মেলনের প্রকৃত উদ্দেশ্য কিউবার বিপ্লবী সরকারের উপস্থিতি ও অস্তিত্ব নিয়ে আলোচনা করা এবং তাকে উৎখাত করার মরিয়া প্রচেষ্টা চালানোর জন্য মার্কিন সরকারকে একটা সুযোগ করে দেওয়া। আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে পরিবর্তনের নতুন প্রস্তাবগুলি ছিল কেবলমাত্র কথার কথা, কারণ ল্যাটিন আমেরিকার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের মূল চরিত্র অপরিবর্তিত থেকে গেছিল। বড় লাঠিটিকে বিচক্ষণতার সঙ্গে প্রয়োগ করতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র পরিষ্কারভাবে এমন এক প্রকল্পের রূপরেখা তৈরি করেছিল যা ওই অঞ্চলে তার পূর্ণ অর্থনৈতিক ও রাজনৈতিক আধিপত্যের নিশ্চয়তা দেবে। ঠিক ১ মাস আগে ল্যাটিন আমেরিকার জন্য সাহায্য ও তার সঙ্গে সহযোগিতার বিষয়ে এক বক্তৃতায় কেনেডি ঘোষণা করেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কিউবা দ্বীপকে আক্রমণ করবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের আশঙ্কা কিউবার উদাহরণ ও বিদেশি মতাদর্শ ছোঁয়াচে চরিত্রের। পান্টা দেল এস্তেতে যা ঘটেছিল তাই হচ্ছে কেনেডির মনোভাবের একমাত্র ব্যাখ্যা। এটা ছিল ঠান্ডা যুদ্ধ চালিয়ে যাওয়ার এক ধ্রুপদী উদাহরণ, যা অনেক সময়ে অনেক দেশের ক্ষেত্রে ঘটানো হয়েছে এবং যার জন্য জনগণের অনুভূতি ও প্রকৃত স্বাধীনতা অর্জনের ইচ্ছাকে উপেক্ষা করা হয়েছে। কিউবায় চলমান দৃষ্টান্তটি দেখে এবং মাত্র কয়েক মাস আগে বে অফ পিগসের লজ্জাকর পরাজয়ের পরবর্তী পরিস্থিতির চাপে মার্কিন যুক্তরাষ্ট্র মরিয়াভাবে OAS সম্মেলনের প্রস্তুতিকে জোরদার করেছিল। OAS মানে অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস, যাতে করে সাহায্য ও সহযোগিতার কেনেডীয় পরিকল্পনাকে রূপায়িত করা যায়। মার্কিন যুক্তরাষ্ট্র একথা গোপন করার চেষ্টা করেনি যে এই পরিকল্পনার আদত উদ্দেশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও তার প্রতি সমর্থনকে নিশ্চিত করা। এইভাবে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ল্যাটিন আমেরিকাকে বোঝাবার চেষ্টা করল যে কিউবা একটি বিপদ এবং বোঝাতে গিয়ে ইতিমধ্যেই ক্ষয়িষ্ণু হয়ে পড়া লাঠি ও গাজরের চিরাচরিত পদ্ধতির আশ্রয় নিল, তখন এই গোলার্ধের ভবিষ্যৎ পন্থার রূপরেখা প্রস্তুত করার শুভ ইচ্ছাগুলি, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রর ট্রেজারি সচিব ডগলাস ডিলন পান্টা দেল এস্তে সম্মেলনের উদ্বোধনী ভাষণে যে ইচ্ছাগুলো প্রকাশ করেছিলেন সেগুলো বাতিল হয়ে গেল। ১৯৬১ সনের পান্টা দেল এস্তে সম্মেলনে চে গেভারার সময়োপযোগী ও কার্যকর বক্তৃতাগুলি এই বইতে মুদ্রিত হয়েছে। সে সময় তিনি নিশ্চিত ছিলেন, যা তিনি তখন বলেছিলেন, যে প্রস্তাবিত পদক্ষেপগুলি কেবলমাত্র রুটির টুকরো
ও ভুয়ো প্রতিশ্রুতি এবং তাতে তেমন কোনো ফল দেবে না। তবু তিনি কিছু গঠনমূলক বক্তব্য রেখেছিলেন। সম্মেলনের রাজনৈতিক চরিত্রের বর্ণনা করে চের সঙ্গে অর্থনৈতিক প্রত্যক্ষ সম্মেলনের বিষয়টি দেখিয়েছিলেন এবং হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে নির্দিষ্ট প্রস্তাবাদী ও গালভরা বিবৃতিগুলির কথা মনে রেখে উন্নয়নে যুক্তিনির্ভর পরিকল্পনা প্রস্তুত এবং শিল্পোন্নত দেশগুলির প্রদত্ত কারিগরি ও আর্থিক সহায়তার মধ্যে প্রকৃত সমন্বয় নিয়ে অংশগ্রহণকারীদের ভাবা উচিত, যাতে করে অপেক্ষাকৃত দুর্বল দেশগুলির স্বার্থকে নিরাপদ করা যায় এবং অন্যান্য সদস্য দেশের অর্থনৈতিক আগ্রাসন থেকে তাদের রক্ষা করা যায়। প্রগতির জন্য মৈত্রীর সত্যকার অভিলাষ ও অবকাশ কী তা চে ও কিউবার প্রতিনিধি দলের অজানা ছিল না। তবু তারা পান্টা দেল এস্তেতে এক সুসমঞ্জস্য প্রক্রিয়া চালানোর পথকে মসৃণ করেছিলেন এবং এমন এক সত্যকার প্রগতিশীল পরিকল্পনার ভিত গড়তে সাহায্য করেছিলেন যে পরিকল্পনা অল্প কয়েকটি দেশের বদলে অনেককেই উপকৃত করবে। পূর্ণাঙ্গ অধিবেশন ও কমিশনগুলিতে উভয় ধরনের ফোরামেই কিউবার দলের ভাষা ছিল বাস্তবোচিত এবং তারা প্রস্তাবিত অর্থনৈতিক একত্রীকরণ অর্থাৎ ইন্টিগ্রেশনের নিন্দা করেছিলেন। অবাধ বাণিজ্যের সংস্থাগুলির মাধ্যমে আন্তর্জাতিক একচেটিয়া প্রতিষ্ঠানগুলি যে বাণিজ্যিক নাগপাশ বিস্তার করেছিল তা ছিল আশঙ্কাজনক। এসব কারণে কিউবার প্রতিনিধি দলের বক্তব্য সময়োপযোগী। পান্টা দেল এস্তেতে কিউবার প্রতিনিধিরা মার্কিন যুক্তরাষ্ট্রের আপাত সঠিক কিন্তু কার্যত অসার যুক্তিগুলিকে চ্যালেঞ্জ করেছিলেন। চে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে সম্মেলনটি ডাকাই হয়েছে ল্যাটিন আমেরিকায় কিউবার উদাহরণের বিরোধিতা করার জন্য এবং সম্মেলনটি আমাদের দেশগুলির বাস্তবতার সঙ্গে সঙ্গতি রেখে পদক্ষেপ নিতে ব্যর্থ হবে। সম্মেলনের সিদ্ধান্তগুলিতে চের এই হুঁশিয়ারি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। জোরালো যুক্তির অভাবে মার্কিন প্রতিনিধিরা আর একবার তাদের চিরাচরিত ডলার কূটনীতির আশ্রয় নিয়েছিলেন, যার ফলে কিউবার পক্ষে পান্টা দেল চুক্তিতে স্বাক্ষর করা আর সম্ভব ছিল না। পান্টা দেল সম্মেলনের ৪০ বছর পর অর্থাৎ ২০০১ সনে কিউবার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত পণ্ডিত গবেষকদের অংশগ্রহণে গোলার্ধের উন্নয়নের কর্মকাণ্ডের এক বিকল্প প্রকল্প অর্থাৎ অ্যান অল্টারনেটিভ প্রজেক্ট ফর হেমিস্ফেরিক ডেভেলপমেন্ট ওয়ার্কশপ শীর্ষক এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। এই আলোচনা চক্রে ১৯৬১ সম্মেলনের অর্থনৈতিক ও রাজনৈতিক বিতর্কগুলির পর্যালোচনা করা হয়। রাজনৈতিক অর্থশাস্ত্রের অধ্যাপক ড আর্নেস্তো মোলিনা ১৮৮৯ ও ১৮৯১ সনে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত নিখিল আমেরিকান ও আর্থিক অর্থাৎ মনিটারি সম্মেলনগুলি সম্পর্কে জোসে মার্তির অবস্থানের সঙ্গে পান্টা দেল সম্মেলনে চের বিবৃতিগুলির এক ঐতিহাসিক তুলনা টানেন এবং আমেরিকার দেশগুলির এক অবাধ বাণিজ্য এলাকা, ইংরেজিতে ফ্রি ট্রেড এরিয়া অফ দি আমেরিকানস বা সংক্ষেপে FTAA, এটার অন্তর্ভুক্ত হওয়ার জন্য মার্কিন আক্রমণের এক অনুরূপ সমালোচনামূলক বিশ্লেষণের পক্ষে সওয়াল করেন। ড মোলিনা স্বল্পোন্নয়ন অর্থাৎ আন্ডার ডেভেলপমেন্টের প্রধান উৎসগুলির বর্ণনা করে উন্নয়নের প্রকৃত বস্তুমুখীন সূত্রসমূহের ব্যাখ্যা করেন এবং এই প্রস্তাবগুলি কিভাবে স্বল্পোন্নত দুনিয়ার অবশিষ্টাংশের এক সম্ভবপর মডেল হয়ে উঠতে পারে তার বর্ণনা করেন। ড মোলিনা বলেন যে এ বিষয়ে প্রগতির জন্য মৈত্রী একটি ব্যর্থ প্রকল্প, কারণ এর মধ্যে সাময়িকভাবে অঞ্চলের মধ্যে বৈপ্লবিক আশঙ্কার কথা থাকলেও এই মৈত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী পলিসির মোকাবিলার জন্য কিছুই করেনি। ড মোলিনা বলেন যে বর্তমান অবস্থায় ল্যাটিন আমেরিকার অন্যান্য অংশ একত্রীকরণে যেসব মডেলের বিকাশ ঘটানো হচ্ছে তাদের সঙ্গে নিজের উন্নয়নকে সামঞ্জস্যপূর্ণ করার জন্য কিউবার পক্ষে নয়া উদারনৈতিক মডেল গ্রহণ করার প্রয়োজন নেই। তিনি আরও বলেন যে অর্থনৈতিক বিশ্বায়নের বর্তমান অবস্থায় একটি স্বল্পোন্নত দেশ উন্নত হয়ে উঠতে পারে কেবলমাত্র যদি সরকার বাণিজ্যিক কার্যক্রমের নিয়ামকের ভূমিকা গ্রহণ করে এবং জনসাধারণের সত্যিকার সম্মতি ও সচেতন অংশগ্রহণের মাধ্যমে অর্থনীতি ও সমাজে এক প্রগতিশীল কাঠামোগত পরিবর্তন আনতে চায়। এই বিষয়ের উপর অর্থনীতিবিদ ও গবেষক জোনাথন কুইর্স বলেন যে কেবলমাত্র প্রগতির জন্য মৈত্রী নয়, পুঁজিবাদী পথে উন্নয়নের যেসব মডেলকে ল্যাটিন আমেরিকায় প্রয়োগ করা হয়েছে তাদের সবগুলিই ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন যে পান্টা দেল এস্তেতে চেয়ে যেসব ধ্যানধারণাকে
তুলে ধরেছিলেন সেগুলি বিশেষ করে অর্থনৈতিক পরিকল্পনা ও জনগণের হাতে রাজনৈতিক ক্ষমতা প্রদান সংক্রান্ত ধারণাটি আজও সঠিক। স্বল্পোন্নত দুনিয়ার সবচেয়ে বেশি ঋণগ্রস্ত অঞ্চল হিসাবে ল্যাটিন আমেরিকার বর্তমান বাস্তবতার ওপর কুইর্স যে পশ্চাৎপটটি তুলে ধরেন তাতে এরকম পলিসির মেকি চরিত্র ও ব্যর্থতাকে দেখানো হয়। অনেক বিশেষজ্ঞই বিশ্বাস করেন যে এই পরিস্থিতির ফলাফলগুলি দীর্ঘস্থায়ী হবে এবং অঞ্চলের ঋণগ্রস্ততার পরিস্থিতি নিয়ে এক নয়া সংকটের ঢেউকে ডেকে আনবে। সুতরাং প্রগতির জন্য মৈত্রী যেমন 1961 সনে ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশের জনসাধারণকে ধাপ্পা দেওয়ার একটি কৌশল বলে প্রমাণিত হয়েছিল, এফটিএএ হচ্ছে আরও বেশি রাজনৈতিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ কায়েম করে এই অঞ্চলে ক্ষমতা বৃদ্ধির জন্য সাম্রাজ্যবাদের সর্বশেষ উপায় এবং এর মধ্যে সবচেয়ে কম উন্নত দেশগুলির জন্য কোনো বিশেষ সুবিধাও দেওয়া হয়নি। কুইর্স তার বক্তব্যের উপসংহারে বলেন যে একত্রীকরণের মৌলিক লক্ষ্য অর্থাৎ যে ধরনের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন নয়া উদারনৈতিক বিশ্বায়নের ক্ষতিকর প্রভাবগুলিকে আটকাবে বা হ্রাস করবে, সেই উন্নয়নের প্রসারকে সুনিশ্চিত করার একমাত্র পদ্ধতি হচ্ছে ল্যাটিন আমেরিকার দেশগুলির মধ্যে একত্রীকরণের এক সত্যকার নীতি। এফটিএ এর মতো কোনো আধিপত্যমুখী প্রকল্প নয়। অর্থশাস্ত্র ও রাজনীতির ক্ষেত্রে কিউবা মার্কিন সম্পর্কের গবেষক ও ইতিহাসবিদ ড রোজা লোপেস ল্যাটিন আমেরিকার প্রতি মার্কিন নীতির বিশ্লেষণ করে দেখান যে এই সম্পর্ক নানা ওঠানামার মধ্য দিয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে কখনো সম্পূর্ণ অনাগ্রহ দেখা গেছে, আবার কখনো দেখা গেছে সবকিছু খুঁটিয়ে দেখার মনোভাব, অবশ্যই এক আধিপত্যগামী সাধারণ মনোভাবের পরিপ্রেক্ষিতে। এর সূচনা হয়েছিল যুদ্ধ ও শান্তির সমস্যার ওপর 1945 সনের আন্তঃ-আমেরিকান সম্মেলনের মাধ্যমে। তারপর 1948 সনে আমেরিকান রাষ্ট্রগুলির সংগঠন অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস বা সংক্ষেপে ওএএস স্থাপিত হয়, যা অবশেষে প্রেসিডেন্ট কেনেডির 1961 সনের প্রগতির জন্য মৈত্রীর মধ্যে পরিণতি পায়। ড রোজা লোপেজ বলেন, কিউবার বিপ্লব যে আমূল বিকল্প মডেলকে তুলে ধরেছে তাকে প্রতিহত করার উদ্দেশ্যে এই মৈত্রীর সাহায্য পরিকল্পনার মধ্যে কিছু পরিমাণে সামাজিক দিকগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যে মাত্রায় এটা করা হয়েছে সে মাত্রায় এই মৈত্রী ল্যাটিন আমেরিকান সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পলিসির দিক দিয়ে একটি ক্ষুদ্র পরিবর্তনের সূচক, যে পরিবর্তনটিকে চেয়ে অর্থনৈতিক সাম্রাজ্যবাদের এক নতুন হাতিয়ার বলে বর্ণনা করেছিলেন। তিনি আরও বলেন যে মুক্তি আন্দোলনগুলির অগ্রগতিকে রোধ করার জন্য প্রতি অভ্যুত্থান অর্থাৎ কাউন্টার ইনসার্জেন্সি মূলক নীতির মাধ্যমে সামরিক অংশটিকে পুষ্ট করা ছাড়া এই মৈত্রী কার্যত কোনো ফলই দেয়নি। কোনো সমাধান বের করতে সাহায্য করা তো দূরের কথা। দ্বিপাক্ষিক সংযোগের প্রশ্নে অধ্যাপক গবেষক ড জ্যাসিন্টো ভালদেস দা পেনা 1961 আগস্টের সম্মেলন শেষ হয়ে যাওয়ার পর কেনেডির বিশেষ উপদেষ্টা রিচার্ড গুডউইন ও চে গেভারার মধ্যে অনুষ্ঠিত ঘরোয়া বৈঠকের কথা আলোচনা করেন। দ্য রিমেম্বারিং আমেরিকা শীর্ষক স্মৃতিকথায় গুডউইন কিউবা ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যের ঐতিহাসিক সংঘাতের দৃষ্টিভঙ্গি থেকে সেই মুখোমুখি সাক্ষাতের তাৎপর্য বর্ণনা করেছিলেন। ড ভালদেস দা পেনা গুডউইনের কিছু মন্তব্যের পর্যালোচনা করেন এবং চে গুডউইন সংলাপের কতগুলি গুরুত্বপূর্ণ দিকের আলোচনা করেন। এই দিকগুলি ছিল বে অফ পিকসে মার্কিন যুক্তরাষ্ট্রের পরাজয়, কিউবার বিপ্লবে অন্তর্ঘাত ঘটানোর জন্য নতুন কার্যকলাপের প্রস্তুতি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এক সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয় হিসাবে কেনেডি প্রশাসনের কাছে কিউবার গুরুত্ব। ড ভালদেস দা পেনা দেখান যে পান্টা দেল এস্তে সম্মেলনের পর গুডউইন কিউবার বিরুদ্ধে নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণে সুপারিশ করেছিলেন। গুডউইন জানতেন যে কেনেডি প্রশাসন অপারেশন মনগুসের ছকটি নিয়ে সক্রিয়। চের সঙ্গে তার কথোপকথন থেকে তিনি পরিষ্কারভাবে বুঝতে পেরেছিলেন যে 1961 সনের বে অফ পিকস আক্রমণের পর বিপ্লবের ভিত্তি আরও সংহত হয়েছে। সোভিয়েত ইউনিয়নের সঙ্গে কিউবার সম্পর্ক আরও নিবিড় হবে এবং এই গোলার্ধে সমাজতান্ত্রিক বিপ্লব ঘটা সম্ভব। সেজন্য তিনি প্রস্তাব করেছিলেন যে কিউবার বিপ্লবকে ধ্বংস করার জন্য এক সুসংহত কমান্ডো হানা সংগঠিত করার কাজকে অথবা অন্তত সে দেশে ইতিমধ্যেই বিদ্যমান প্রতিবিপ্লবী কাঠামোগুলিকে শক্তিশালী করার কাজকে অগ্রাধিকার দেওয়া হোক।
পরবর্তী ইতিহাস দেখিয়ে দিয়েছিল যে কিউবার বিপ্লবের বাস্তবতার সামনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া অর্থাৎ অপারেশন মনগুস ছিল কিউবায় প্রতিবিপ্লব ও সশস্ত্র অভ্যুত্থান রপ্তানি করা। কিন্তু কিউবার জনগণ এই প্রত্যয়ে উপনীত হয়েছিল যে বিপ্লবের জন্য তাদের যুদ্ধ করা উচিত এবং তারা অবশেষে মার্কিন চক্রান্তকে পরাজিত করেছিল। সে কিউবার বিদেশ নীতির মূল কথাগুলিকে বিশ্লেষণ করে কিউবার বিরুদ্ধে মার্কিন পরিকল্পনার ব্যর্থতার কারণগুলিকে দেখিয়েছিলেন এবং হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে ওয়াশিংটনের মনোভাব যদি না বদলায় তাহলে এরকম ব্যর্থতার ঘটনা আরও ঘটবে। ৪০ বছরের বেশি সময়ব্যাপী সংঘাত ও সংগ্রামের থেকে এই হুঁশিয়ারির যথার্থ প্রমাণিত হয়েছে। এর কারণ মার্কিন যুক্তরাষ্ট্র মানতে অস্বীকার করেছে যে কিউবার সমাজতন্ত্র প্রকৃত অর্থে কিউবান, বৈধ ও নিজস্ব। চে গেভারা চর্চা কেন্দ্রের বিজ্ঞান বিষয়ক সমন্বয়কারক এবং চে গেভারা জীবন ও কর্মের ওপর বিশেষজ্ঞ ডক্টর মারিয়া দেল কার্মেন এরিয়েত গার্সিয়া এই বিষয়টি আলোচনা করতে গিয়ে পান্টা দেল এস্তে সম্মেলনের পর আর্জেন্টিনার প্রেসিডেন্ট আর্টুরো ফ্রন্ডিজি ও ব্রাজিলের প্রেসিডেন্ট জানিও কুয়াড্রোসের সঙ্গে চের বৈঠক এবং দুই রাষ্ট্রপ্রধানের ওপর এই যোগাযোগের রাজনৈতিক ফলাফলের এক কালানুক্রমিক বিশ্লেষণ উপস্থিত করেন। ডক্টর অ্যারিয়েত দুই প্রেসিডেন্টের মধ্যে ওই বৈঠকগুলির উদ্দেশ্যসমূহের এবং নিজের দেশে তাদের গোঁড়া দক্ষিণপন্থীদের বিরোধিতার সম্মুখীন হবার ঝুঁকির মধ্যে তুলনা ও বৈপরীত্য টানেন। এই ঝুঁকি পরবর্তীকালে গুরুতর বলে প্রমাণিত হয়েছিল, কারণ উভয় প্রশাসনকেই অন্যভাবে উৎখাত বা পরাস্ত করা হয়েছিল। ডক্টর এরিয়েত দেখান যে রাজনৈতিক পার্থক্য সত্ত্বেও আর্জেন্টিনা, ব্রাজিল ও কিউবা প্রতিটি দেশের সরকারই আরও স্বাধীন অবস্থান নিয়ে ল্যাটিন আমেরিকাকে শক্তিশালী করার মৌলিক নীতিকে প্রয়োগ করেছিলেন এবং এভাবে ঠান্ডা যুদ্ধের পরিস্থিতির ক্রমাবনতিকে এড়ানোর চেষ্টা করেছিলেন। প্রেসিডেন্ট ফ্রন্ডিজি ও প্রেসিডেন্ট কুয়াড্রোজের গৃহীত অবস্থান ল্যাটিন আমেরিকার প্রকৃত সম্মানের উদাহরণ হয়েছিল। ২০০১ সনের হাভানা আলোচনা চক্র সমাপ্ত হয় ম্যাগালি গোজা লিওর এক বিশেষ ভাষণের মধ্য দিয়ে। ম্যাগালি গোজা লিও বিদেশ মন্ত্রকের ল্যাটিন আমেরিকা বিভাগের অন্যতম সচিব ছিলেন এবং ১৯৬১ সনের পান্টা দেল এস্তে সম্মেলনের কিউবা প্রতিনিধি দলের সচিব হিসাবে কাজ করেছিলেন। চে মন্তব্য করেছিলেন যে কিউবার প্রতিনিধি দলে তার সব সহকর্মী অসাধারণ অনমনীয় দৃঢ়তার সঙ্গে কাজ করেছিলেন এবং ভালোভাবেই কর্তব্য সমাধা করেছিলেন। চে আরও বলেছিলেন যে এরা ছিলেন শৃঙ্খলার মডেল। একই নিষ্ঠার সঙ্গে কর্মশালায় অংশগ্রহণকারীরা ম্যাগালি গোজার কথা শুনেছিলেন কারণ চের কর্মপদ্ধতির প্রভাব তার সব সাথীর ওপরই দাগ ফেলেছিল। ৪০ বছরেরও বেশি সময় আগে কী ঘটেছিল এই বইয়ের দলিলগুলিতে তা সংক্ষিপ্ত ও যথাযথভাবে প্রতিফলিত হয়েছে। এই দলিলগুলি পান্টা দেল এস্তে সম্মেলনের গুরুত্ব ও সময়োপযোগিতা এবং প্রগতির জন্য মৈত্রী প্রস্তাবের তাৎপর্যকে বোঝার ক্ষেত্রে সহায়ক। মার্কিন সরকার ল্যাটিন আমেরিকার ওপর যেসব আধিপত্যগামী পলিসি চাপিয়ে দেবার চেষ্টা করেছে তার অপেক্ষাকৃত সাম্প্রতিক উদাহরণগুলিকে বোঝার এবং সর্বোপরি নতুন সহস্রাব্দের নতুন সূত্রগুলির পূর্ণ মাত্রাকে বোঝার জন্য এই কথাটি গুরুত্বপূর্ণ। এই সূত্রগুলির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তার অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতাকে বজায় রাখার চেষ্টা করছে এবং এবারে সে বিশ্বায়ন ও নয়া উদারনীতিবাদের চাহিদার ভিত্তিতে এটা করছে। ১৯৬১ সনে ছিল প্রগতির জন্য মৈত্রী, এবারে আছে আমেরিকার দেশগুলির অবাধ বাণিজ্য এলাকা। চে পান্টা দেল এস্তে সম্মেলনে যা বলেছিলেন তা আমাদের মনে রাখা উচিত, যা এখনও আমাদের সামনে প্রধান চ্যালেঞ্জ। দুনিয়াকে আমাদের এইভাবেই দেখতে হবে এই সম্মেলনকে বোঝার জন্য এবং সেই সব সিদ্ধান্ত নেওয়ার জন্য যা আমাদের বিভিন্ন দেশের জনগণকে হয় সুসামঞ্জস্য উন্নয়নের এক সুখী ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার আর না হয় এক নতুন ভয়াবহ যুদ্ধের প্রস্তুতিতে সাম্রাজ্যবাদের লেজুর হয়ে যাওয়ার সুযোগ দেবে, অথবা যখন আপনাদের প্রায় সকলেই যেমনটি আগের থেকে দেখতে পেয়েছেন জনগণ অপেক্ষা করতে করতে ও প্রতারিত হতে হতে ক্লান্ত হয়ে একদা কিউবা যে রাস্তা নিয়েছিল সেই রাস্তা নেবে, তখন তারা অভ্যন্তরীণ বিবাদে রক্তক্ষয় করবে। কিউবার রাস্তা ছিল প্রতিক্রিয়ার প্রতিনিধিত্বকারী শত্রু বাহিনীর থেকে অস্ত্র কেড়ে নেওয়া এবং জনগণের শোষক একটি গোটা সামাজিক কাঠামোর মূল ভিতকেই ধ্বংস করে দেওয়া। শুরু করছি বইটির প্রথম অধ্যায়। শিরোনাম: অর্থশাস্ত্রকে রাজনীতি থেকে আলাদা করা যায় না।
পান্টা দেল এস্তেতে এই বক্তৃতাটি দেয়া হয়েছিল 1961 সালের 8 আগস্ট। 1961 সনের 8 আগস্ট উরুগুয়ের পান্টা দেল এস্তেতে অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস অর্থাৎ OAS এর ব্যবস্থাপনায় আন্তঃ-আমেরিকান অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ইন্টার আমেরিকান ইকোনমিক ও সোশ্যাল কাউন্সিল বা সংক্ষেপে CIES এর মন্ত্রীদের একটি সভা অনুষ্ঠিত হয়। মার্কিন প্রতিনিধি দলের নেতা ডগলাস ডিলন সভার আনুষ্ঠানিক অনুমোদনের জন্য সে সময়ে ওয়াশিংটন কর্তৃক ঘোষিত প্রগতির জন্য মৈত্রী অর্থাৎ অ্যালায়েন্স ফর প্রোগ্রেসের বিষয়টি উপস্থাপিত করেন। সভায় সভাপতিত্ব করেন উরুগুয়ের প্রেসিডেন্ট এডুয়ার্ডো হেইতো। ওই সভায় কিউবা সরকারের তরফ থেকে চে গেভারা যে বক্তৃতা দেন তার বয়ান এখানে দেওয়া হলো। মিস্টার প্রেসিডেন্ট ও সমাগত বিশিষ্ট প্রতিনিধিবৃন্দ, এই সফরে উরুগুয়ে সরকার ও জনগণ আমাদের যেরকম আন্তরিকতার সঙ্গে অভ্যর্থনা করেছেন তার জন্য অন্যান্য প্রতিনিধি দলের মতো আমরাও আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই সমাবেশের মাননীয় সভাপতি মহাশয় আমাদের রোদর সমগ্র রচনাবলী উপহার দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে তাকে ধন্যবাদ জানাতে চাই এবং যে দুটি কারণে আমি ল্যাটিন আমেরিকার সেই মহান অধিবাসীর উদ্ধৃতি দিয়ে এই বক্তব্য শুরু করছি না, সেই দুটি কারণও তার কাছে ব্যাখ্যা করতে চাই। প্রথম কারণ হচ্ছে আমি অনেক বছর পরে আবার এরিয়েল থেকে একটি রচনাংশ খুঁজছিলাম যা বর্তমান সময়ে এমন একজনের ভাবনা চিন্তাকে প্রকাশ করবে যিনি কেবলমাত্র উরুগুয়ের লোক নন, আমেরিকার সব দেশের লোক, রায়ো ব্রাভো থেকে শুরু করে দক্ষিণ অবধি সব অঞ্চলের আমেরিকান। কিন্তু যে জাতিটি 50 বছর আগে থেকেই আমাদের অর্থনীতিতে ও রাজনৈতিক স্বাধীনতায় হস্তক্ষেপ করছিল, রোদো তার এরিয়েলে তার বিরুদ্ধে ল্যাটিন আমেরিকান বিভিন্ন দেশের জনগণের রক্তক্ষয়ী সংগ্রাম বা সংঘাতকে ভাষা দিয়েছেন। অন্য একটি দেশের মাটিতে দাঁড়িয়ে এটা উদ্ধৃত করা যথাযথ হতো না। মাননীয় সভাপতি, দ্বিতীয় কারণ হচ্ছে যে এখানে যেসব প্রতিনিধি দল সমবেত হয়েছেন তাদের মধ্যে একটি দলের নেতা তার বক্তব্যের শুরুতে জোসে মার্তির থেকে একটি উদ্ধৃতি দিয়েছেন। ঠিক আছে, আমরা মার্তিকে দিয়েই মার্তির উত্তর দেব, কিন্তু আমরা সেই সাম্রাজ্যবাদ ও সামন্ততন্ত্র বিরোধী মার্তিকে দিয়েই আমাদের উত্তরটি দেব, যে মার্তি তার নিজের দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করতে করতে এবং যা তিনি তার একটি চিঠিতে বলেছিলেন, কিউবার স্বাধীনতার জন্য চেষ্টা ও মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ল্যাটিন আমেরিকার ওপর হানাদারিকে প্রতিহত করার জন্য চেষ্টা করতে করতে স্প্যানিশ বুলেটে প্রাণ হারিয়েছিলেন। আন্তঃ-আমেরিকান ব্যাংকের সম্মানিত প্রেসিডেন্ট 70 বছরের প্রতীক্ষার কথা বলতে গিয়ে যে আন্তর্জাতিক আর্থিক সম্মেলনের কথা উল্লেখ করেছেন, সেই সম্মেলন সম্পর্কে মার্তি বলেছিলেন, অর্থনৈতিক ঐক্য অর্থাৎ ইউনিয়নের কথা যেই বলুক সে রাজনৈতিক ঐক্যের কথাও বলে। যে জাতি কেনে সে নির্দেশক, যে বিক্রি করে সে সেবক। স্বাধীনতাকে সুনিশ্চিত করার জন্য বাণিজ্যের ভারসাম্য থাকা অবশ্যই প্রয়োজন। যে জাতি মরতে চায় সে কেবলমাত্র একটি জাতির কাছে দ্রব্য সামগ্রী বিক্রি করে, সেই রক্ষা পাবে যে জাতি একাধিক জাতির কাছে বিক্রি করে। একটি দেশের বাণিজ্যের ওপর অন্য একটি দেশের মাত্রাতিরিক্ত প্রভাব রাজনৈতিক প্রভাবে পরিণত হয়। রাজনীতি হচ্ছে সেই সব লোকের কাজ যারা কোনো না কোনো স্বার্থের কাছে নিজেকে বিকিয়ে দেয়। যখন একটি শক্তিশালী জাতি অন্য কাউকে খাদ্যদ্রব্যের যোগান দেয় তখন তার প্রয়োজন হয় প্রাপক দেশের সেবা। যখন কোনো শক্তিশালী দেশ অন্য কাউকে যুদ্ধে জড়াতে চায় তখন যাদের তাকে প্রয়োজন তাদের সে মিত্রপক্ষ হতে ও তাকে সেবা করতে বাধ্য করে। যে জাতি স্বাধীন হতে চায় তাকে বাণিজ্যের ক্ষেত্রেও স্বাধীন হতে হবে। তাকে অবশ্যই সেই সব জাতির মধ্যে বাণিজ্যকে ছড়িয়ে দিতে হবে যারা সমান শক্তিশালী। মাননীয় সভাপতি, এই ছিলেন 70 বছর আগের মার্তি। ঠিক আছে, মৃতকে সম্মান জানানোর এবং সম্মানিত প্রতিনিধি যে অনুগ্রহ দেখিয়েছেন তার ঋণ পরিশোধ করার প্রাথমিক কর্তব্য পালনের পর আমরা আমাদের বক্তব্যের আসল অংশে যাচ্ছি, অর্থাৎ আমরা কেন সম্মেলনটিকে বৈশিষ্ট্য দানের জন্য এখানে এসেছি তার বিশ্লেষণে যাচ্ছি। এবং মাননীয় সভাপতি, আমি কিউবার নামে বলতে বাধ্য হচ্ছি যে এখানে যেসব বিবৃতি দেওয়া হয়েছে আমি তার প্রায় সবগুলির সঙ্গে দ্বিমত পোষণ করি, যদিও আমি জানি না আমি প্রত্যেকের একান্ত নিজস্ব সব চিন্তা ভাবনার সঙ্গে দ্বিমত পোষণ করি কি না। আমি বলতে বাধ্য যে কিউবার মতে এটি একটি রাজনৈতিক সম্মেলন।
কিউবা এই বক্তব্যের সঙ্গে একমত নয় যে অর্থশাস্ত্রকে রাজনীতির থেকে আলাদা করা সম্ভব, এবং কিউবা একথা বোঝে যে এই দুই বিষয় সবসময় হাত ধরাধরি করে চলে। সে কারণেই যখন কোনো জনগণের ভবিষ্যৎ বিপদাপন্ন হয়ে পড়ে, তখন মডেল নিয়ে কথা বলা বিশেষজ্ঞদের দরকার পড়ে না। এই সম্মেলন রাজনৈতিক কারণ অর্থনীতি সংক্রান্ত সব সম্মেলনই রাজনৈতিক। এই সম্মেলন এ কারণেও রাজনৈতিক যে এর কথা ভাবা হয়েছিল কিউবার বিরোধিতা করার জন্য, এবং কিউবা সমগ্র ল্যাটিন আমেরিকা জুড়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছে তাকে প্রতিহত করার জন্য। এবং এ বিষয়ে যদি কোনো সংশয় থেকে থাকে, তাহলে একটি কথা স্মরণ করিয়ে দেওয়া যেতে পারে। পানামা খাল অঞ্চলে ফোর্ট অ্যামাডোরে জেনারেল ডেকোরি ল্যাটিন আমেরিকার সামরিক ব্যক্তিদের একটি গোষ্ঠীকে নির্দেশ দিচ্ছিলেন কিভাবে জনগণের ওপর নির্যাতন চালাতে হবে। এই কাজ করার সময় তিনি মন্টিভিডিওর টেকনিক্যাল সম্মেলনের কথা উল্লেখ করে বলেন যে একে মদদ দিতে হবে, কিন্তু সেটা কিছু নয়। 5 আগস্টের উদ্বোধনী বার্তায় প্রেসিডেন্ট কেনেডি জোর দিয়ে বলেছিলেন, আপনারা যারা এই সম্মেলনে আছেন তারা এই গোলার্ধের জীবনের এক ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত রয়েছেন। এটা কোনো একটি অর্থনীতি সংক্রান্ত আলোচনা বা উন্নয়নের ওপর টেকনিক্যাল সম্মেলনের থেকে অনেক বেশি। প্রকৃত অর্থেই এই সম্মেলন আধুনিক দুনিয়ার মানবিক ও বস্তুগত সমস্যাগুলির মোকাবিলায় স্বাধীন জাতিগুলির সামর্থ্যের এক প্রদর্শনী। আমি পেরুর প্রধানমন্ত্রীর বক্তৃতা, যেখানে তিনিও রাজনৈতিক বিষয়বস্তুর অবতারণা করেছেন, তা থেকে উদ্ধৃতি দিতে পারতাম, কিন্তু আমি সম্মানিত প্রতিনিধিদের ক্লান্তি উৎপাদন করতে চাই না, কারণ আমি দেখতে পাচ্ছি যে আমার বক্তব্য একটু দীর্ঘ হবে। আমি খসড়া বয়ানের 5 নং পয়েন্টের ওপর বিশেষজ্ঞকুল এই শব্দটি উদ্ধৃতি চিহ্নের মধ্যেই রাখছি। এই বিশেষজ্ঞকুলের দেওয়া কতগুলি বক্তৃতার কথা উল্লেখ করব। 11 নং পৃষ্ঠার শেষে একটি নির্দিষ্ট সিদ্ধান্ত হিসেবে বলা হয়েছে, অর্ধগোলার্ধব্যাপী ও জাতীয় স্তরে ট্রেড ইউনিয়ন উপদেষ্টা কমিটিগুলির সঙ্গে নিয়মিত পরামর্শমূলক কার্যপ্রণালী অর্থাৎ কনসালটেটিভ প্রসিডিউর প্রতিষ্ঠা করা, যাতে করে তারা বিশেষ অধিবেশনে অনুমোদনক্ষম কর্মসূচিসমূহের রাজনৈতিক সূত্রায়নে এক প্রভাবশালী ভূমিকা পালন করতে পারে, এবং যাতে আমার রাজনৈতিক বিষয়ে বলার অধিকার নিয়ে কোনো সন্দেহের অবকাশ না থাকে, সেজন্য আমার কথাকে ভালো করে বুঝিয়ে দেওয়া। কিউবার সরকারের তরফ থেকে আমি যা করতে চাই তার জন্য আলোচ্য 5 নং পয়েন্টের ওপর একই প্রতিবেদনের 7 নং পৃষ্ঠা থেকে একটি উদ্ধৃতি দিচ্ছি। বস্তুগত ধরনের দায়বদ্ধতাগুলিকে কোনোভাবে দুর্বল না করে আমাদের সভ্যতার অপরিহার্য মূল্যবোধগুলিকে রক্ষা করার ব্যাপারে গণতান্ত্রিক মাধ্যমগুলির একটি দায়িত্ব রয়েছে। এই দায়িত্বকে মান্যতা দিতে বিলম্বের অর্থ গণতান্ত্রিক সমাজের অপূরণীয় ক্ষতি সাধন, এবং আজ যেসব স্বাধীনতা রয়েছে তাদের অবলুপ্তির বিপদ ডেকে আনা। কিউবায় সে অবলুপ্তি ঘটেছে। কিউবা সম্পর্কে বলা হচ্ছে, যেখানে আজ সমস্ত সংবাদপত্র, রেডিও, টেলিভিশন ও চলচ্চিত্রের নিয়ন্ত্রক হচ্ছে সরকারের নিরঙ্কুশ ক্ষমতা। সম্মানিত প্রতিনিধিবৃন্দ, আমরা যে প্রতিবেদনটি নিয়ে আলোচনা করব, অন্য কথায় বলতে গেলে তার মধ্যে এক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কিউবাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। খুব ভালো কথা। কিউবাও তার সত্যকে এক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এবং এক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকেও তুলে ধরবে। 5 নং পয়েন্টের ওপর সম্মানিত বিশেষজ্ঞকুল প্রতিবেদনে যা বলেছেন, আমরা তার একটি মাত্র মন্তব্য, একটি মাত্র কথার সঙ্গে একমত। এই মন্তব্যে বর্তমান পরিস্থিতির সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে, আমেরিকার দেশগুলির বিভিন্ন জনগণের মধ্যে সম্পর্কের এক নতুন স্তরের সূচনা হচ্ছে। এটি সত্য কথা, কিন্তু নতুন স্তরের সূচনা হচ্ছে কিউবার, আমেরিকার মুক্ত এলাকার নক্ষত্রের তলায়। এবং এই সম্মেলন প্রতিনিধি দলগুলির বিশেষ খাতির যত্ন এবং যে কৃতিত্ব সম্মেলনের প্রাপ্য হতে পারে তার সবকিছুই কিউবার নামকে বহন করছে। খাতির যত্নের প্রাপকরা তা পছন্দ করুন আর নাই করুন। এর কারণ আমেরিকার দেশগুলিতে এক গুণগত পরিবর্তন সংঘটিত হয়েছে। একটি দেশ হাতে অস্ত্র তুলে নিয়ে একটি অত্যাচারী সেনাবাহিনীকে ধ্বংস করতে পারে এবং একটি নতুন জনপ্রিয় সেনাবাহিনী তৈরি করে দানবের মুখোমুখি হতে, দানবের আক্রমণের জন্য প্রতীক্ষা করতে ও তারপর তাকে পরাজিত করতে পারে। ভদ্রমহোদয়গণ, ল্যাটিন আমেরিকায় এটি নতুন ঘটনা এবং এর ফলেই এই নতুন ভাষায় কথা বলা সম্ভব হচ্ছে। প্রত্যেকের মধ্যের পারস্পরিক সম্পর্ক আরও সহজ হচ্ছে, অবশ্য এই সম্মেলনের দুই বৃহৎ প্রতিদ্বন্দ্বীর মধ্যে সম্পর্ক বাদ দিয়ে। এই সময়ে
কিউবা কেবল ল্যাটিন আমেরিকার সম্পর্কেই কথা বলতে পারে এমন নয়। কিউবা এমন এক দুনিয়ার অংশ যা তীব্র, নিদারুণ যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে, কারণ আমরা জানি না সবচেয়ে দুর্বল কিন্তু সবচেয়ে আগ্রাসী অংশটি নির্বোধ ভ্রান্তির শিকার হয়ে এমন এক সংঘাত শুরু করে দেবে কিনা যা আবশ্যিকভাবেই এক পারমাণবিক যুদ্ধে পরিণত হবে। সম্মানিত প্রতিনিধিবৃন্দ, কিউবা সতর্ক রয়েছে, কারণ তার এটা জানা আছে যে সাম্রাজ্যবাদ অগ্নিশিখায় আবৃত হয়ে পুড়ে মরবে। কিন্তু কিউবাকেও তার নিজের মেদ মাংস দিয়ে সাম্রাজ্যবাদের পরাজয়ের মূল্য চোকাতে হবে, এবং সে আশা করে যে অন্য উপায়েও সাম্রাজ্যবাদকে পরাজিত করা সম্ভব। কিউবা আশা করে যে তার দেশের শিশুদের ভবিষ্যৎ আরেকটু ভালো হবে। পরমাণু বোমায় লক্ষ লক্ষ মানুষের জীবনহানি না ঘটিয়েও বিজয় অর্জন করা যাবে। দুনিয়ার পরিস্থিতি এখন উত্তেজনাপূর্ণ। আমরা কিউবার জন্যই এখানে এসেছি তা আদৌ নয়। সাম্রাজ্যবাদকে তার পেছনের রক্ষী বাহিনীকে রক্ষা করতে হবে, কারণ এক বিরাট উত্তেজনাপূর্ণ মুহূর্তে সব দিকেই তাকে যুদ্ধ করতে হচ্ছে। সোভিয়েত ইউনিয়ন পুনরায় বার্লিন শান্তি চুক্তিতে সই করার সিদ্ধান্ত জানিয়েছে এবং প্রেসিডেন্ট কেনেডি ঘোষণা করেছেন যে বার্লিন নিয়ে তিনি যুদ্ধেও যেতে পারেন। কিন্তু খালি বার্লিন বা কিউবা রয়েছে তা নয়, লাওস রয়েছে, অন্যত্র কঙ্গোও রয়েছে, যেখানে সাম্রাজ্যবাদ লুমুম্বাকে হত্যা করেছে। ভিয়েতনাম বিভাজিত, কোরিয়া বিভাজিত, ফরমোস অর্থাৎ তাইওয়ান চিয়াংকাই শেকের চক্রের হাতে, রক্তাক্ত আলজেরিয়া মৃত্যুর দিকে ঝুঁকছে এবং তারা এখন একেও ভাগ করতে চায়। এছাড়া রয়েছে তিউনিসিয়া, যা জনসাধারণের ওপর এই সেদিন মেশিন গান চালানো হয়েছে। তাদের অপরাধ, তারা তাদের এলাকা ফিরে পেতে চেয়েছিল। সম্মানিত প্রতিনিধিবৃন্দ, এই হচ্ছে আজকের দুনিয়া। দুনিয়াকে আমাদের এইভাবেই দেখতে হবে এই সম্মেলনকে বোঝার জন্য এবং সেই সব সিদ্ধান্ত নেওয়ার জন্য যা আমাদের বিভিন্ন দেশের জনগণকে হয় সুসামঞ্জস্য উন্নয়নের এক সুখী ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার, আর না হয় এক নতুন ভয়াবহ যুদ্ধের প্রস্তুতিতে সাম্রাজ্যবাদের লেজুর হয়ে যাওয়ার সুযোগ দেবে। অথবা যখন আপনাদের প্রায় সকলেই যেমনটি আগের থেকে দেখতে পেয়েছেন, জনগণ অপেক্ষা করতে করতে ও প্রতারিত হতে হতে ক্লান্ত হয়ে একদা কিউবা যে রাস্তা নিয়েছিল সেই রাস্তা নেবে, তখন তারা অভ্যন্তরীণ বিবাদের রক্তক্ষয় করবে। কিউবার রাস্তা ছিল প্রতিক্রিয়ার প্রতিনিধিত্বকারী শত্রু বাহিনীর থেকে অস্ত্র কেড়ে নেওয়া এবং জনগণের শোষক একটি গোটা সামাজিক কাঠামোর মূল ভিতকেই ধ্বংস করে দেওয়া। মিস্টার প্রেসিডেন্ট, কিউবান বিপ্লবের ইতিহাস সময়ের দিক থেকে সংক্ষিপ্ত, কিন্তু কীর্তির দিক দিয়ে, ইতিবাচক কীর্তির দিক দিয়ে সমৃদ্ধ। কিউবান বিপ্লবের ওপর যত আগ্রাসন হয়েছে তাদের তিক্ততার দিক দিয়েই এই বিপ্লব সমৃদ্ধ। 1959 সনের অক্টোবর মাস নাগাদ বিপ্লবী সরকার কর্তৃক সম্পাদিত একমাত্র মৌলিক অর্থনৈতিক পদক্ষেপ ছিল কৃষির সংস্কার। সে সময় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আগত দস্যু বিমানগুলি হাভানার আকাশ সীমার ওপর দিয়ে উড়ে গিয়ে বোমা ফেলে এবং এই বোমায়ও আমাদের বিমানধ্বংসী ব্যাটারির আগুনে 2 ব্যক্তি নিহত ও 50 জন আহত হন। তারপর আখের ক্ষেত জ্বালিয়ে দেওয়া হয়। এটা ছিল অর্থনৈতিক আগ্রাসন, সম্পদের বিরুদ্ধে আগ্রাসন। মার্কিন যুক্তরাষ্ট্র সব দায়িত্ব অস্বীকার করতে থাকে যতদিন না একটি বিমান ও তার পাইলট সবকিছু নিয়ে ধ্বংস হয়ে যায় এবং সেই দস্যু বিমানটি কোন দেশের তা সংশয়াতীতভাবে প্রমাণিত হয়। এবার মার্কিন সরকার দয়া করে ক্ষমা প্রার্থনা করে। এইসব বিমান 1960 সনের ফেব্রুয়ারি মাসে এসপানা চিনিকলেও বোমা ফেলে। সেই বছরের মার্চে লা কুয়েরুগ নামে একটি বাষ্পচালিত জাহাজ বেলজিয়াম থেকে অস্ত্রশস্ত্র ও গোলা বারুদ নিয়ে আসছিল। হাভানা ডকে একটি বিস্ফোরণে জাহাজটি ধ্বংস হয়ে যায় এবং 100 জন নিহত হয়। বিশেষজ্ঞদের মতে বিস্ফোরণটি ইচ্ছাকৃতভাবেই ঘটানো হয়েছিল। 1960 সনের মে মাসে সাম্রাজ্যবাদের সঙ্গে সংঘাত প্রত্যক্ষ ও তীব্র হয়ে ওঠে। কিউবায় কর্মরত তেল কোম্পানিগুলি শক্তি জাহির করে এবং প্রজাতন্ত্রের এই আইনগুলোতে তাদের বাধ্যবাধকতাকে পরিষ্কারভাবে নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। প্রজাতন্ত্রের আইনগুলিকে কলা দেখিয়ে সোভিয়েত ইউনিয়ন থেকে আমরা যে অশোধিত তেল কিনেছিলাম তা শোধন করতে অস্বীকার করে। আমরা মার্কিন শিক্ষা অনুযায়ী সমগ্র বিশ্বের সঙ্গে, খালি একাংশের সঙ্গে নয়, বাণিজ্য করার স্বাধীন অধিকার প্রয়োগ করতে গিয়েই এই তেল কিনেছিলাম। সকলেই জানেন কিভাবে সোভিয়েত ইউনিয়ন আমাদের আহ্বানে সাড়া দিয়েছিল।
তারা বছরে 3.6 মিলিয়ন টন তেল, অর্থাৎ আমাদের মোট তেল আমদানির পুরোটা পরিবহনের জন্য শয়ে শয়ে জাহাজ পাঠিয়েছিল, যাতে করে আমাদের তেল নির্ভর সমগ্র শিল্প কাঠামোটি সচল থাকতে পারে। 1960 সনের জুলাইতে কিউবা চীনি অর্থনৈতিক আগ্রাসনের শিকার হয়, যদিও কোনো কোনো সরকার একে আগ্রাসন বলে স্বীকার করেনি। দ্বন্দ্বগুলি তীব্রতর হয়ে ওঠে এবং 1960 সনের আগস্ট মাসে কোস্টারিকায় OAS এর বৈঠক বসে। সেখানে আমি আবার বলি, 1960 সনের আগস্ট মাসে বলা হয়েছিল, আমেরিকান প্রজাতন্ত্রগুলির ব্যাপারে মহাদেশের বহির্ভূত কোনো শক্তি কর্তৃক হস্তক্ষেপ বা হস্তক্ষেপের ভীতি প্রদর্শনকে, এমনকি যখন সেই শক্তিকে আমন্ত্রণ জানানো হচ্ছে তখনও তীব্রভাবে নিন্দা করা হচ্ছে। ঘোষণা করা হচ্ছে যে কোনো আমেরিকান রাষ্ট্র যদি মহাদেশ বহির্ভূত ভীতি প্রদর্শনকে মেনে নেয়, তাহলে আমেরিকান সংহতি ও নিরাপত্তাকে বিপদের মুখে ঠেলে দেয়। ফলে অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস সমান শক্তিতে একে নিন্দা ও নাকচ করতে বাধ্য। অন্য কথায় বলতে গেলে, কোস্টারিকায় সমবেত সমগ্র আমেরিকা মহাদেশের একই লক্ষ্যে চালিত জাতিগুলি আমাদের আত্মরক্ষা করার অধিকার দিতেও অস্বীকার করেছিল। আন্তর্জাতিক আইনের ইতিহাসে এটি সবচেয়ে অদ্ভুত ধরনের অস্বীকৃতিগুলির একটি। অবশ্যই আমাদের জনগণ এইসব টেকনিক্যাল সমাবেশগুলির নির্দেশের প্রতি কিঞ্চিত অবাধ্য এবং হাভানার এক বিরাট সমাবেশে তারা সর্বসম্মতিক্রমে, যাকে হাভানা ঘোষণা অর্থাৎ ডিক্লারেশন অফ হাভানা বলা হয়, তাকে অনুমোদন করেছিল। 1 মিলিয়ন অর্থাৎ 10 লাখেরও বেশি লোক, অর্থাৎ গোটা দেশের জনসংখ্যার 1/6 হাত উঠিয়ে এই ঘোষণাকে সমর্থন করেছিল। ঘোষণার একটি বিষয় বা পয়েন্ট ছিল, কিউবা জনগণের জাতীয় সাধারণ সভা ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশের জনগণের সাধারণ মতামতকে প্রকাশ করছে। এই প্রত্যয় নিয়ে সাধারণ সভা এই বিশ্বাসকে ব্যক্ত করছে যে গণতন্ত্র, আর্থিক গোষ্ঠী শাসন বা অলিগার্সি, কৃষ্ণকায়দের প্রতি বৈষম্য এবং কুক্লুক্স ক্ল্যানের অকথ্য নিষ্ঠুরতাগুলির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। যে নির্যাতন ওপেনহাইমারের মতো বিজ্ঞানীদের তাদের পদ থেকে তাড়িয়েছিল, নিজের দেশে বন্দী পল রবসনের আশ্চর্য সুন্দর কণ্ঠ থেকে বিশ্বকে বছরের পর বছর ধরে বঞ্চিত করেছিল, এবং অনেক সরকারের ও পোপ দ্বাদশ পায়াসের আবেদন সমেত এক ব্যথিত বিশ্বের প্রতিবাদকে উপেক্ষা করে রোজেনবার্গ দম্পতিকে মৃত্যুমুখে পাঠিয়েছিল, তার সঙ্গে গণতন্ত্রের কোনো সঙ্গতি নেই। কিউবা জনগণের জাতীয় সাধারণ সভা কিউবায় এই প্রত্যয়কে প্রকাশ করছে যে গণতন্ত্র মানে কেবলমাত্র নির্বাচন নয়, যে নির্বাচন প্রায় সবসময় মেকি এবং ধনী ভূস্বামী ও পেশাদার রাজনীতিবিদদের দ্বারা পরিচালিত, বরং গণতন্ত্র রয়েছে নাগরিকদের নিজেদের ভাগ্য নির্ণয়ের অধিকার প্রদানের মধ্যে। জনগণের সভা এখন যা করছে। তদুপরি ল্যাটিন আমেরিকায় গণতন্ত্র তখনই আসবে যখন জনগণ নিজেরাই নিজেদের পছন্দ ঠিক করতে পারবে, যখন দরিদ্র শ্রেণীর মানুষজন ক্ষুধা, সামাজিক বৈষম্য, নিরক্ষরতা ও আইনি ব্যবস্থার কবলে পড়ে সবচেয়ে দুর্দশাক্লিষ্ট অসহায়ত্বের মধ্যে নেমে যাবে না। সংক্ষেপে, কিউবা জনগণের জাতীয় সাধারণ সভা মানুষ কর্তৃক মানুষকে শোষণ এবং সাম্রাজ্যবাদী লগ্নি পুঁজি কর্তৃক স্বল্পোন্নত দেশগুলির শোষণকে নিন্দা করছে। এটি ছিল আমাদের জনগণের তরফ থেকে একটি ঘোষণা, যা করা হয়েছিল সমগ্র বিশ্বের কাছে, এবং যার উদ্দেশ্য ছিল আমাদের রক্ত ও জীবন দিয়ে, অস্ত্র দিয়ে আমাদের স্বাধীনতাকে রক্ষা করতে আমাদের সংকল্পকে এবং আমাদের জনগণের বিবেচনায় সর্বোত্তম পথে আমাদের দেশের ভাগ্য নির্ণয় করতে আমাদের অধিকারকে প্রদর্শিত করা। তারপর নানা সংঘর্ষ ও যুদ্ধের ঘটনা ঘটে, কখনো কথায় কখনো কাজে। 1960 সনের ডিসেম্বরে মার্কিন বাজারে কিউবার চিনির যোগানকে বরাবরের মতো ছেঁটে দেওয়ার আগে অবধি এটা চলেছিল। সোভিয়েত ইউনিয়ন কিভাবে সাড়া দিয়েছিল তা আপনারা জানেন। অন্যান্য সমাজতান্ত্রিক দেশও একই কাজ করে এবং গোটা সমাজতান্ত্রিক দুনিয়াকে একক পিছু 4 সেন্টের বিশেষ সুবিধাজনক দামে, অর্থাৎ প্রেফারেন্সিয়াল দামে 4 মিলিয়ন টন চিনি বিক্রি করার জন্য চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে স্বাভাবিকভাবেই কিউবা বিপদ থেকে রক্ষা পেয়েছিল। যে কিউবা দুর্ভাগ্যবশত আজও ল্যাটিন আমেরিকার অধিকাংশ দেশের মতোই একটি শস্য উৎপাদনকারী দেশ, এবং আজ তার সমান ধরনের দেশগুলির যেমন, সেরকম তখন সে একটিমাত্র বাজার, একটিমাত্র উৎপন্ন দ্রব্যের ওপর নির্ভরশীল ছিল। মনে হয়েছিল যে প্রেসিডেন্ট কেনেডি সেই নতুন যুগের সূচনা করছেন, যা নিয়ে এত কথাবার্তা হয়েছে।
প্রেসিডেন্ট কেনেডি ও আমাদের সরকারের প্রধানমন্ত্রীর মধ্যে এত তীব্র বাকযুদ্ধ সত্ত্বেও আমরা আশা করেছিলাম যে পরিস্থিতির উন্নতি হবে। প্রেসিডেন্ট কেনেডি তার বক্তৃতায় ল্যাটিন আমেরিকা সংক্রান্ত একগুচ্ছ বিষয়ে পরিষ্কার হুঁশিয়ারি দিলেও মনে হয়েছিল যে তিনি একথা প্রকাশ্যে স্বীকার করে নিয়েছিলেন যে কিউবায় পালাবদলের ঘটনাটি অবিসংবাদী সত্য। আমরা সে সময় লড়াইয়ের জন্য নিজেদের সমাবেশিত করেছিলাম, কিন্তু কেনেডির বক্তৃতার একদিন পরই এই সমাবেশকে ভেঙে দেবার নির্দেশ দেওয়া হয়। দুর্ভাগ্যবশত 1961 সনের 13 মার্চ, অর্থাৎ যেদিন প্রেসিডেন্ট কেনেডি প্রগতির জন্য মৈত্রীর কথা ঘোষণা করেন, সেদিনই সান্তিয়াগো দে কিউবায় আমাদের শোধনাগারের ওপর দস্যুতামূলক আক্রমণ চালানো হয়। এর ফলে বসানো যন্ত্রগুলি ধ্বংসের সামনে পড়ে এবং প্রহরীদের একজনের জীবন যায়। আমরা আবার এক অবিসংবাদী সত্যের মুখোমুখি হই। আমি নিঃসন্দেহ যে কেনেডির সেই বক্তৃতাটি মনে রাখা হবে। সেই বক্তৃতায় কেনেডি আরও বলেছিলেন যে তিনি আশা করেন কিউবা ও ডমিনিকান রিপাবলিক, যার জন্য তিনি বিরাট সহানুভূতি পোষণ করতেন, ডমিনিকান রিপাবলিক মুক্ত জাতিগুলির গোষ্ঠীতে যোগ দিতে পারে। কিন্তু 1 মাস পরে বে অফ পিগসে আক্রমণ ঘটল এবং কয়েকদিন পরে প্রেসিডেন্ট ট্রুজিল্লো আততায়ীর হাতে নিহত হলেন। আমরা সবসময় প্রেসিডেন্ট ট্রুজিল্লোর শত্রুই ছিলাম। আমরা খালি ঘটনাটির দিকেই দৃষ্টি আকর্ষণ করছি, যে ঘটনার রহস্য আজ অবধি কোনোভাবে পরিষ্কার করা হয়নি। পরবর্তীকালে শ্বেতপত্র নাম দিয়ে যুদ্ধংদেহী মনোভাব ও রাজনৈতিক ছেলেমানুষির এক অসামান্য কাহিনী তৈরি করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে যেসব পত্রিকাগুলি এত বকবক করে প্রেসিডেন্ট কেনেডির রোষের উদ্রেক করে, তাদের মতে এর রচয়িতা হচ্ছেন আজ এখানে উপস্থিত মার্কিন প্রতিনিধি দলের একজন অত্যন্ত বিশিষ্ট উপদেষ্টা। এই দলিলটি ছিল কিউবার বাস্তবতা সম্পর্কে বিকৃতিতে ভরা এক অভিযোগপত্র এবং আসন্ন ঘটনাবলী সম্পর্কে প্রস্তুতি নেবার জন্যই এর পরিকল্পনা করা হয়েছিল। শ্বেতপত্রে বলা হয়েছিল, বিপ্লবী শাসনতন্ত্র তাদের নিজেদের বিপ্লবের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিল, যেন তাদের হাতেই বিপ্লবের ও কিভাবে বিপ্লব করতে হবে তার বিচারের ভার, এবং তারা আমেরিকার বিভিন্ন দেশের বিপ্লবের মহান মূল্যায়নকারী। ক্যাস্ট্রো সরকার বর্তমানে আমেরিকা মহাদেশের প্রামাণ্য বিপ্লবগুলির কাছে এক সুস্পষ্ট বিপদ। এখানে সভাপতিত্বকারী জনৈক সদস্য যেমন বলেছেন, বিপ্লব শব্দটির থেকে যখন তখন এর সঙ্গে আটকে থাকা বস্তুগুলিকে ছেঁটে ফেলা প্রয়োজন। ক্যাস্ট্রো সরকার খোলা মনে আলাপ আলোচনা চালাতে অস্বীকার করছে। আমরা বহুবার বলেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র ও আমাদের মধ্যে সমস্যাগুলি নিয়ে আমরা সমমর্যাদার ভিত্তিতে আলোচনায় বসব। তা সত্ত্বেও এই কথা বলা হচ্ছে। মিস্টার প্রেসিডেন্ট, এই উপলক্ষে আমার সরকারের তরফ থেকে আমি আবার বলছি যে মার্কিন প্রতিনিধি দল যা যা আলোচনা করতে চায় তার প্রত্যেকটি নিয়ে কিউবা আলোচনায় বসতে প্রস্তুত, কিন্তু কোনো পূর্ব শর্ত থাকা চলবে না। অর্থাৎ এই বিষয়ে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। শ্বেতপত্রে কিউবার জনগণকে ক্যাস্ট্রো সরকারের বিরুদ্ধে অন্তর্ঘাত ও বিপ্লব সংগঠিত করার আহ্বান জানানো হয়েছে। তবু এ সত্ত্বেও 1961 সনের 13 এপ্রিল তারিখে প্রেসিডেন্ট কেনেডি নির্দিষ্টভাবে জোর দিয়ে বলেছিলেন যে তিনি কিউবা আক্রমণ করবেন না এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী কখনো কিউবার অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না। দুদিন পরেই কতগুলি পরিচয়হীন বিমান থেকে আমাদের বিমানবন্দরগুলিতে বোমা ফেলা হয় এবং আমাদের পুরানো বিমানবন্দরকে, অর্থাৎ বাতিস্তার লোকেরা পালাবার সময় যেসব বিমান ফেলে গেছিল, তাদের অবশিষ্টাংশকে ভস্মীভূত করে দেয়া হয়। জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে মিস্টার অ্যাডলাই স্টিভেনসন জোর দিয়ে বলেন যে যারা এ কাজ করেছে তারা হচ্ছে আমাদের বিমান বাহিনীর লোক, ক্যাস্ট্রো সরকারের ওপর ক্ষুব্ধ কিউবান পাইলট, এবং তিনি বলেন যে তিনি তাদের সঙ্গে কথা বলেছেন। 17 এপ্রিল অসফল আক্রমণ চালানো হলো। আমাদের সমগ্র জনগণ যুদ্ধকালীন ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে দেখিয়েছিল যে ব্যাপক অপপ্রচারের থেকে বেশি জোরালো শক্তি রয়েছে, অস্ত্রের নিষ্ঠুর শক্তির চেয়ে অনেক বেশি জোরালো শক্তি রয়েছে, টাকা পয়সার চেয়ে বেশি মূল্যবান বস্তু রয়েছে। তারা যুদ্ধক্ষেত্রের অভিমুখী সংকীর্ণ রাস্তাগুলির ওপর দিয়ে পাগলের মতো ছুটছিল এবং আকাশে শত্রুর শক্তি বেশি হওয়ার জন্য অনেকে পথেই মারা পড়েছিল। 9 জন কিউবান পাইলট পুরানো বিমান নিয়েই এই যুদ্ধের বীর নায়ক হয়ে উঠেছিলেন। 2 জন জীবন বিসর্জন দিয়েছিলেন এবং বাকি 7 জন ছিলেন স্বাধীনতার অস্ত্রের বিজয়ের ব্যতিক্রমী প্রত্যক্ষদর্শী। বে অফ পিগসের আক্রমণের সমাপ্তি ঘটল এবং সংক্ষেপে বলতে গেলে, কারণ অপরাধীরা যখন অপরাধ কবুল করে তখন প্রমাণের প্রয়োজন নেই। সংক্ষেপে বলতে গেলে প্রেসিডেন্ট কেনেডি আগ্রাসনের পূর্ণ দায়িত্ব গ্রহণ করলেন।
সম্ভবত সে সময় তিনি ভুলে গেছিলেন কয়েকদিন আগে তিনি কী বলেছেন। আপনারা মনে করতে পারেন যে আগ্রাসনের ইতিহাসের সমাপ্তি ঘটে গেছে। তা সত্ত্বেও আমি সংবাদপত্রের লোকেরা যাকে স্কুপ বলে সেরকম একটি খবর আপনাদের দিচ্ছি। এই বছরের ২৬ জুলাই গুয়ান্তানামোর নৌঘাঁটিতে অবস্থানকারী সশস্ত্র প্রতিবিপ্লবী গোষ্ঠীগুলি কমান্ডার রাউল কাস্ত্রোকে গুপ্ত হত্যা করার জন্য দুটি গুরুত্বপূর্ণ স্থলে অপেক্ষা করছিল। এই ভয়াবহ পরিকল্পনাটি বুদ্ধিমত্তার সঙ্গে তৈরি করা হয়েছিল। পরিকল্পনাটি ছিল এরকম: বিপ্লবের দিনটিকে উদযাপন করার জন্য আহত জনসভায় যাওয়ার পথে রাউল কাস্ত্রোর ওপর তারা গুলি ছুড়বে। যদি ব্যর্থ হয় তাহলে যে মঞ্চ থেকে রাউল কাস্ত্রো ওই দেশপ্রেমিক সভায় সভাপতির কাজ করবেন সেই মঞ্চটিকে তারা ডিনামাইট দিয়ে উড়িয়ে দেবে, অথবা আরও ভালোভাবে বলতে গেলে সেখানে ডিনামাইট রেখে ডেটোনেটর দিয়ে বিস্ফোরণ ঘটাবে। বিশিষ্ট প্রতিনিধিবৃন্দ তারা ঠিক করেছিল যে এরপর মার্কিন মর্টারগুলি কিউবার এলাকা থেকে গুয়ান্তানামো নৌঘাঁটির দিকে গোলা ছুড়বে। এভাবে গোটা বিশ্বকে পরিষ্কারভাবে বোঝানো যাবে যে তাদের নিজেদের ব্যক্তিগত ঝগড়ায় সেখানকার কমিউনিস্টদের একজন নিহত হওয়াতে কিউবার লোকেরা গুয়ান্তানামো নৌঘাঁটি আক্রমণ করছিল এবং বেচারা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে নিজেদের রক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু তার কয়েকদিন আগে আমাদের নিরাপত্তা বাহিনী, যাদের দক্ষতা আপনাদের যা ভাবেন তার চেয়ে অনেক বেশি, সেই বাহিনী এই পরিকল্পনাকে ধরে ফেলে। আমি এইমাত্র আপনাদের যেসব কথা বললাম সেটাই হচ্ছে আমার এই বিশ্বাসের কারণ যে প্রখ্যাত বিশেষজ্ঞদের এই সম্মেলনে কিউবান বিপ্লব টেকনিক্যাল বিষয়ে কথা বলার জন্য আসতে পারে না। আমি জানি আপনারা মনে করেন এর কারণ তারা এসব বিষয় সম্পর্কে জানে না, এবং হয়তো আপনাদের ভাবনা সঠিক। কিন্তু মোদ্দা কথাটি হচ্ছে যে আমাদের পরিস্থিতিতে সতত বিদ্যমান রাজনীতি ও কঠিন সত্যের মুখোমুখি দাঁড়িয়ে আমরা সংখ্যা নিয়ে কথা বলার বা CIES এর বিশেষজ্ঞদের নিখুঁততার বিশ্লেষণ করার জন্য এখানে আসতে পারি না। একগুচ্ছ রাজনৈতিক প্রশ্ন রয়েছে যেগুলি প্রচারিত হচ্ছে। এদের অন্যতম হচ্ছে একটি রাজনৈতিক অর্থনৈতিক প্রশ্ন, ট্রাক্টর। ৫০০ ট্রাক্টর কোনো বিনিময় মূল্য হতে পারে না। ৫০০ ট্রাক্টর হচ্ছে যা ১২০০ ভাড়াটে সৈন্যের করা বস্তুগত ক্ষতি মেরামতির জন্য আমাদের সরকারি হিসাব। তারা কোনো জীবনের জন্য দাম দেয় না, কারণ আমরা আমাদের নাগরিকদের জীবনের জন্য কোনো ডলার দাম ধার্য করতে অভ্যস্ত নই। এবং যেসব শিশুরা মারা গেছে, বে অফ পিগসে যেসব নারীরা মারা গেছে, তাদের ক্ষেত্রে এ প্রশ্নই ওঠে না। কিন্তু আমরা পরিষ্কার করে বলতে চাই যে যেসব মানুষকে আমরা কিট বলে অভিহিত করি, ট্রাক্টরের সঙ্গে তাদের বিনিময়কে ন্যাক্কারজনক লেনদেন বলে মনে হয়, যা দস্যুতার কাল থেকে চলছে। তাহলে আমরা মানুষের সঙ্গে মানুষের বিনিময় করতে পারি। আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আগত ভদ্রলোকদের উদ্দেশ্যে বলছি যে আমরা তাদের পুয়ের্টো রিকোর মহান দেশপ্রেমিক পেড্রো এলোবিজো কাম্পোসের কথা মনে করিয়ে দিয়েছিলাম, যিনি বছরের পর বছর সাম্রাজ্যের একটি অন্ধকূপে কাটিয়ে মৃত্যুর দরজায় উপস্থিত হয়েছিলেন। আমরা তাদের বলেছিলাম যে অ্যালবিজো ক্যাম্পোসের স্বাধীনতার বিনিময়ে তারা যা ইচ্ছা নিতে পারেন। আমেরিকায় যেসব দেশের জেলখানায় রাজনৈতিক বন্দী থাকতে পারে, তাদের আমরা মনে করে দিয়েছিলাম যে আমরা একটি বিনিময় কর্ম সম্পাদন করতে পারি। কেউ সাড়া দেয়নি। স্বাভাবিকভাবেই আমরা কাউকে এই বিনিময়ে বাধ্য করতে পারি না। যারা এই অসম সাহসী কিউবান প্রতিবিপ্লবীদের স্বাধীনতার কথা ভাবে, এটা তাদের ব্যাপার। বিশ্বের একমাত্র বাহিনী যাদের একজনও মারা না যেতেই তারা গোটাটাই আত্মসমর্পণ করেছিল। যারা মনে করে যে এই প্রতিবিপ্লবীদের মুক্তি দেওয়া উচিত, তারা তাদের রাজনৈতিক বন্দীদের মুক্তি দিক। তাহলে আমেরিকার দেশগুলির সব কারাগারই ঝলমলে হয়ে উঠবে, অথবা অন্তত তাদের রাজনৈতিক বন্দিশালাগুলি খালি হয়ে যাবে। আরেকটি সমস্যা রয়েছে, তার চরিত্র রাজনৈতিক অর্থনৈতিক। মিস্টার প্রেসিডেন্ট, সমস্যাটি হচ্ছে যে আমাদের পরিবহনকারী বিমানগুলিকে একের পর এক মার্কিন যুক্তরাষ্ট্রে নামিয়ে আনা হচ্ছে। পদ্ধতিটি সোজা। কয়েকজন মহিলা পোশাকের মধ্যে বন্দুক লুকিয়ে রেখে বিমানে ঢুকলেন। তারপর দুষ্কর্মের সহযোগীদের হাতে বন্দুকগুলিকে তুলে দিলেন। এই সহযোগীরা রক্ষীকে হত্যা করে পাইলটের মাথায় বন্দুক ঠেকাল। পাইলট মিয়ামির দিকে যেতে বাধ্য হলেন এবং একটি কোম্পানি, অবশ্যই আইনগতভাবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে সবই আইনগতভাবে করা হয়, কিউবা সরকারের বিরুদ্ধে দেনার মামলা করল। বিমানটি বাজেয়াপ্ত হল। কিন্তু ঘটনাক্রমে অনেক সংখ্যক কিউবান দেশপ্রেমিকের মধ্যে, তাছাড়া একজন মার্কিন দেশপ্রেমিকও ছিলেন, কিন্তু তিনি আমাদের নন, মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী একজন কিউবান দেশপ্রেমিকও ছিলেন। তিনি কারো উপদেশ পরামর্শ ছাড়াই নিজের থেকে সিদ্ধান্ত নেন যে 2 ইঞ্জিন বিশিষ্ট বিমানের ছিনতাইকারীদের রেকর্ডকে আরও উন্নত করবেন
এবং সেজন্য তিনি কিউবার সমুদ্র তীরে একটি চমৎকার 4 ইঞ্জিন বিশিষ্ট বিমানকে নামালেন। স্বাভাবিকভাবেই আমরা এই বিমানটি যা আমাদের নয় তাকে ব্যবহার করতে পারি না। আমরা ব্যক্তিগত সম্পত্তিকে সম্মান দিই, কিন্তু ভদ্রমহোদয়গণ, আমরা দাবি করছি দ্রব্য সামগ্রী দিয়ে আমাদেরও অনুরূপ সম্মান দেওয়া হোক। আমরা কপটতার অবসান দাবি করছি। আমাদের দাবি আমেরিকার দেশগুলিতেও সেরকম সংগঠন থাকুক যারা মার্কিন যুক্তরাষ্ট্রকে বলতে পারে, ভদ্রমহোদয়গণ, আপনারা একটি নোংরা জবরদস্তিমূলক কাজ করছেন। কোনো দেশ যদি আপনাদের বিরোধীও হয়, আপনারা তার বিমান নিয়ে নিতে পারেন না। ওই বিমানগুলি আপনাদের নয়। বিমানগুলিকে ফেরত দিন, না হলে আপনাদের ওপর নিষেধাজ্ঞা জারি হবে। স্বাভাবিকভাবেই এটা আমাদের বোধের মধ্যে রয়েছে। দুর্ভাগ্যবশত এ কাজ করার মতো শক্তি ধরে এমন কোনো আন্তঃ-আমেরিকান সংস্থা নেই। তা সত্ত্বেও আগস্ট মাসের এই মন্ত্রণা সভা অর্থাৎ কনক্লেভে আমরা মার্কিন প্রতিনিধি দলের সৌজন্য ও ন্যায়বোধের কাছে আবেদন করছি যাতে বিমান ছিনতাই সংক্রান্ত পরিস্থিতিকে স্বাভাবিক করে তোলা যায়। কিউবার বিপ্লব কি, যে বিশেষ ঘটনাটি দেখে সারা বিশ্বের সাম্রাজ্যগুলির রক্ত ক্রোধে ফুটছে এবং বিশ্বের অথবা অন্তত বিশ্বের এই অংশে সব খোয়ানো লোকেদের রক্ত আশায় ফুটছে, সেই ঘটনাটি কি তা ব্যাখ্যা করার প্রয়োজন। এটি একটি কৃষিভিত্তিক সামন্ততন্ত্র বিরোধী ও সাম্রাজ্যবাদ বিরোধী বিপ্লব, যা তার অভ্যন্তরীণ বিবর্তনের অনিবার্য নিয়মে ও বাইরের আগ্রাসনকে ঠেকানোর তাগিদ থেকে এক সমাজতান্ত্রিক বিপ্লবে রূপান্তরিত হয়ে গেছিল। এবং এই বিপ্লব নিজেকে সমগ্র আমেরিকা মহাদেশের সামনে এক সমাজতান্ত্রিক বিপ্লব বলেই ঘোষণা করে। এটি এমন এক সমাজতান্ত্রিক বিপ্লব যা ভূমি সম্পদের প্রাচুর্যে ভরপুর লোকেদের কাছ থেকে জমি নিয়ে জমিতে কাজের জন্য ভাড়া করা লোকেদের হাতে দিয়েছিল, অথবা যাদের কোনো জমি নেই, এমনকি ক্ষেতমজুর হিসাবে কাজ করারও উপায় নেই, তাদের মধ্যে সমবায়ের মারফত বন্টন করেছিল। এটা এমন এক বিপ্লব যা তার নিজস্ব সেনাবাহিনী নিয়ে এবং অত্যাচারী সেনাবাহিনীর ধ্বংসের উপর দিয়ে ক্ষমতায় এসেছিল। এটা এমন এক বিপ্লব যা ক্ষমতায় এসে চারপাশে তাকিয়ে শোষিত শ্রেণীর ওপর শোষক শ্রেণীর একনায়কত্বের রক্ষক পুরানো কাঠামোটির সব রূপকেই ধ্বংস করেছিল। এই বিপ্লব গোষ্ঠী হিসাবে, প্রতিষ্ঠান হিসাবে সেনাবাহিনীকে সম্পূর্ণ ধ্বংস করেছিল, কিন্তু মানুষগুলিকে করেনি। ব্যতিক্রম ছিল যুদ্ধাপরাধীরা। তাদের ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয়েছিল। এটা কিন্তু করা হয়েছিল প্রকাশ্যে, মহাদেশে জনমতকে মান্যতা দিয়ে এবং বিবেককে পরিষ্কার রেখে। এটা এমন এক বিপ্লব যা জাতীয় সার্বভৌমত্বকে পুনরায় জোর দিয়ে ঘোষণা করছে। নিজের নামে এবং গোটা আমেরিকার ও বিশ্বের সমগ্র জনগণের নামে বিদেশি শক্তিগুলি কর্তৃক অন্যায়ভাবে অধিকৃত সমস্ত এলাকাকেই প্রত্যাপন করার ডাক দিয়েছে। এটা এমন এক বিপ্লব যার এক স্বাধীন বিদেশ নীতি রয়েছে। কিউবা ল্যাটিন আমেরিকার একটি দেশ হিসাবে এখানে আমেরিকার রাষ্ট্রগুলির বৈঠকে এসেছে। জোট নিরপেক্ষ সম্মেলনের এক গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে সেই সম্মেলনে যাচ্ছে এবং এক ভ্রাতৃপ্রতিম জাতি হিসেবে সমাজতান্ত্রিক দেশগুলির আলাপ আলোচনায় অংশ নিচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে এটি একটি মানবিক চরিত্র সম্পন্ন বিপ্লব। বিশ্বের সমস্ত অত্যাচারিত মানুষের সঙ্গে এর সম্পর্ক সংহতিমূলক। মিস্টার প্রেসিডেন্ট, এই সম্পর্ক সংহতিমূলক কারণ মার্তিও যেমন বলেছিলেন, প্রত্যেক প্রকৃত মানুষকে অন্যের গালে প্রতিটি আঘাতকে নিজের গালেও অনুভব করতে হবে, এবং প্রত্যেকবারই যখন কোনো সাম্রাজ্যবাদী শক্তি এলাকাকে বলপূর্বক বশে আনবে, তখনই সেটা হবে সেই এলাকার প্রতিটি অধিবাসীর গালে এক একটি আঘাত। সে কারণেই আমরা ব্যতিক্রমহীনভাবেই অন্যান্য দেশের স্বাধীনতার জন্য, অধিকৃত এলাকাগুলির স্বাধীনতার জন্য লড়াই করি। রাজনৈতিক শাসন ব্যবস্থা বা স্বাধীনতার জন্য সংগ্রামরত লোকেদের নিজস্ব আকাঙ্ক্ষা নিয়ে কোনো প্রশ্ন না করেই আমরা পানামাকে সমর্থন করি, যার একটি এলাকা মার্কিন যুক্তরাষ্ট্রের দখলে রয়েছে। আর্জেন্টিনার দক্ষিণের পার্শ্ববর্তী দ্বীপপুঞ্জকে আমরা মালভিনাস বলি, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ বলি না, এবং যে দ্বীপটিকে মার্কিন যুক্তরাষ্ট্র হন্ডুরাসের থেকে ছিনিয়ে নিয়েছে এবং যেখানে থেকে তারা রেডিও ও টেলিগ্রাফ মারফত আমাদের প্রতি অপমান গালিগালাজ ছুটছে, তাকে আমরা সোয়ান দ্বীপ বলি। এখানে আমেরিকা মহাদেশে আমরা গায়ানা ও ব্রিটিশ অ্যান্টিলসের স্বাধীনতার জন্য অবিচলভাবে লড়াই করছি। আমরা স্বাধীন বেলিজের বাস্তবতাকে মান্য করি, কারণ গুয়েতেমালা তার এই এলাকার ওপর সার্বভৌমত্বের দাবিকে ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে, এবং আমরা আফ্রিকা, এশিয়া, পৃথিবীর যে কোনো অংশে যেখানে সবল দুর্বলকে পীড়ন করে সেখানেই লড়াই করি, যাতে করে দুর্বল শক্তিটি সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বাধীনতা, আত্মনিয়ন্ত্রণ ও স্বশাসনের অধিকার অর্জন করতে পারে। আমাদের এটা বলার অনুমতি দিন যে
চিলিতে ভূমিকম্পের সময় আমাদের জনগণ আমাদের সাধ্য অনুযায়ী আমাদের একমাত্র দ্রব্য চিনি নিয়ে চিলির সাহায্যে এগিয়ে এসেছিলেন। পরিমাণের দিক থেকে খুব উল্লেখযোগ্য না হলেও এই সাহায্যের জন্য কোনো প্রতিদান চাওয়া হয়নি। এটা ছিল আমাদেরই মতো একটি জাতিকে তার উদ্বেগজনক সময়কে কাটিয়ে তোলার জন্য কিছু খাদ্য দেওয়া। সেই দেশের তরফ থেকে আমাদের ধন্যবাদ জানানোর কোনো প্রয়োজন নেই, এবং আমাদের কাছে সে যে ঋণী এমন কথা উঠতেই পারে না। আমরা যা দিয়েছিলাম তা দেওয়া আমাদের কর্তব্য ছিল। আমাদের বিপ্লব অভ্যন্তরীণ অর্থনীতির জাতীয়করণ করেছিল। খনি সমেত সমস্ত মৌলিক শিল্পের জাতীয়করণ করা হয়েছিল। গোটা বৈদেশিক বাণিজ্যের জাতীয়করণ করা হয়েছিল, এবং এই বাণিজ্য এখন রাষ্ট্রের হাতে। বাণিজ্যকে গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আমরা এই বাণিজ্যকে আরও বৈচিত্র্যমুখী করার চেষ্টা করেছিলাম। যে দক্ষ হাতিয়ারটির সাহায্যে দেশের প্রয়োজন অনুযায়ী আর্থিক লেনদেন ব্যবস্থাকে চালানো যায়, সেই ব্যাংক ব্যবস্থাকে জাতীয়করণ করা হয়েছিল। কিউবার বিপ্লব পরিকল্পিত জাতীয় অর্থনীতির পরিচালনায় শ্রমিকদের অংশগ্রহণের ব্যবস্থা করেছে। ঠিক কয়েক মাস আগে শহরভিত্তিক সংস্কার সাধিত হয়েছে, যার মাধ্যমে প্রতিটি অধিবাসীকে তার অধিগৃহীত গৃহের মালিকানা সত্ত্ব দেওয়া হয়েছে, একমাত্র এই শর্তে যে তারা একটি সারণী অনুযায়ী এক নির্দিষ্ট সংখ্যক বছরের জন্য আগের মতোই ভাড়া দিয়ে যাবে। বিপ্লব মানুষের মর্যাদাকে সুরক্ষিত করার জন্য অনেক ব্যবস্থা চালু করেছিল। প্রথম ব্যবস্থাগুলির মধ্যে ছিল বর্ণ বৈষম্যের বিলোপ। ভদ্রমহোদয়গণ, আমাদের দেশে এই বর্ণ বৈষম্যের অস্তিত্ব কিছুটা সূক্ষ্মরূপে হলেও ছিল। আমাদের দ্বীপের সমুদ্র সৈকতগুলির অধিকারী ছিল কতগুলি বেসরকারি ক্লাব, যেখানে পর্যটকরা আসত। এই পর্যটকরা কালো মানুষদের সঙ্গে সাঁতার কাটতে পছন্দ করত না। সেজন্য কালো ও দরিদ্র মানুষদের সৈকতগুলিকে ব্যবহার করার অধিকার ছিল না। আমাদের দেশে বিদেশি কোম্পানি তৈরি করা হাভানার বিশাল হোটেলগুলি কালো মানুষদের আতিথ্য দিত না, কারণ এই আতিথ্যদান অন্যান্য দেশ থেকে আগত পর্যটকদের পছন্দ ছিল না। আমাদের দেশ এভাবেই চলত। নারীর অধিকার পুরুষের সমানের কাছাকাছিও ছিল না। একই কাজের জন্য নারীর মজুরি কম ছিল। আমাদের অধিকাংশ দেশে নারীদের প্রতি যেমন বৈষম্য করা হয়, তেমন আমাদের দেশেও হতো। শহর ও গ্রামাঞ্চলের মধ্যে বরাবরই দ্বন্দ্ব ছিল, এবং এই দ্বন্দ্বের সুযোগে সাম্রাজ্যবাদ সেখান থেকে শ্রমিক সংগ্রহ করত, যাদের মজুরি দেওয়া হতো কম এবং স্থায়ীভাবে কাজ করার সুযোগ দেওয়া হতো না। এই ক্ষেত্রগুলির প্রতিটিতেই আমরা এক বিপ্লব সংগঠিত করেছিলাম। আমরা শিক্ষা, সংস্কৃতি ও স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রেও একটি সত্যকার বিপ্লব সংগঠিত করেছিলাম। এবছর কিউবায় নিরক্ষরতার অবসান ঘটবে। নানা বয়সের 1,04,000-এর মতো সাক্ষরতার স্বেচ্ছাসেবক কিউবার গোটা গ্রামাঞ্চলে ছড়িয়ে গিয়ে 12,50,000 নিরক্ষরকে লেখাপড়া শেখাচ্ছে। কারণ কিউবায় 12,50,000 নিরক্ষর ছিল, যা আগের সরকারি পরিসংখ্যানের রিপোর্টের চেয়ে অনেক বেশি। এই বছর নবম গ্রেডের মাধ্যমে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে, এবং স্কুলে যাবার বয়স রয়েছে জনসংখ্যার এই অংশটির জন্য মাধ্যমিক শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক করা হয়েছে। আর দুর্গগুলিকে আমরা স্কুলে রূপান্তরিত করেছি। আমরা বিশ্ববিদ্যালয়গুলির সংস্কার করেছি এবং সমগ্র জনগণকে উন্নততর সংস্কৃতি, বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির মধ্যে প্রবেশাধিকার দিয়েছি। সংস্কৃতির জগতে সাম্রাজ্যবাদ যে রূপগত বিকৃতি ঘটিয়েছে, তাকে অতিক্রম করার জন্য আমরা বিরাটভাবে জাতীয় মূল্যবোধকে তুলে ধরেছি, এবং আমাদের শিল্পকলা বিশ্ব জনগণের প্রশংসা পাচ্ছে। সকলের থেকে অবশ্য নয়, কারণ কিছু জায়গা আছে সেখানে আমাদের শিল্পকলাকে ঢুকতে দেওয়াই হয় না। আমরা আমেরিকা মহাদেশের সব অক্ষাংশের থেকে আগত লেখকদের বার্ষিক পুরস্কার প্রদানের মাধ্যমে ল্যাটিন আমেরিকায় সাংস্কৃতিক উত্তরাধিকারকে আরও উন্নীত করেছি। গতবারের প্রতিদ্বন্দ্বিতায় মিস্টার প্রেসিডেন্ট উরুগুয়ের সম্মানিত কবি রবার্টো ইভানেস পুরস্কার পেয়েছিলেন। আমরা চিকিৎসা বিদ্যায় সামাজিক ভূমিকাকে সম্প্রসারিত করেছি, যাতে কৃষক ও দরিদ্র শহুরে শ্রমিকরা উপকৃত হতে পারে। প্রতিটি লোকই এখন খেলাধুলায় অংশ নিতে পারে, এবং এই প্রক্রিয়ার এখন এতদূর অগ্রসর হয়েছে যে গত 25 জুলাই তারিখে বিশ্বের প্রথম মহাকাশচারী ইউরি গাগারিনের সম্মানে আয়োজিত একটি ক্রীড়া উৎসবে 75,000 লোক মার্চ পাস্টে যোগ দিয়েছিল। জনপ্রিয় সৈকতগুলিকে সকলের জন্য খুলে দেওয়া হয়েছে, অবশ্যই গাত্রবর্ণ ও মতাদর্শ নির্বিশেষে, এবং এর জন্য কোনো প্রবেশ মূল্য নেই। এবং আমাদের দেশের বহু সংখ্যক সামাজিক ক্লাব, যেখানে গোষ্ঠীর বাইরে কারো প্রবেশাধিকার থাকত না, সেগুলিকে শ্রমিকদের সামাজিক ক্লাবে রূপান্তরিত করা হয়েছে।